তো আমরা শুরু করি আজকের নতুন সেশন। গতকাল অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে সবারই তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে কোশ্চেন কি ধরনের হতে পারে। সবার একটা আইডিয়া আসছে না? আমাকে কি শোনা জি যাচ্ছে? স্যার, জি স্যার শোনা যাচ্ছে। সবার মোটামুটি তো একটা আইডিয়া আসছে না নাকি? জি স্যার এসছে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি আমাদের 2 নম্বর সিবিএলএমটা। সেটা হচ্ছে 2 নম্বর সিবিএলএম কি ছিল, নাম কে বলতে পারবে? অ্যাপ্লাই occupational safety and health in CBTA environment। মনে আছে কারোর? এই যে আমাদের এই সিবিএলএমটা, আমাদের নতুন যে সিএস যেটা এনএসডি এর যে সিএস, এনএসডি এর সিএস এ লেখা আছে অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন সিবিটিএ এনভায়রনমেন্ট। আর আমাদের সিবিএলএম এ লেখা আছে অ্যাপ্লাই অকুপেশনাল হেলথ প্র্যাকটিস ইন এ সিবিটিএ এনভায়রনমেন্ট। যাই হোক, বিষয়বস্তু মূলত সেম, একই। যে দেখেন আমাদের এখানে সিবিএলএম এর যে কাভার পেজে 4টে পিকচার দেওয়া আছে। প্রথম একটা পিকচার একটা ভারী জিনিস উত্তোলন করতেছে। দ্বিতীয় একটা পিকচার একজন মানুষ হেঁটে যাচ্ছে, তার উপরে কিছু জিনিস পড়ে যাচ্ছে। ও সরি, স্ক্রিন শেয়ার হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে স্ক্রিন এখন? জি স্যার যাচ্ছে। তাহলে প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে, যে একটা ব্যক্তি ভারী জিনিস উত্তোলন করতেছে এবং তার কোমরে সে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা কোমরে প্রবলেম হচ্ছে, এরকম একটা ছবি এখানে আছে। 2 নম্বরে যে ছবিটা, যে একজন মানুষ হেঁটে যাচ্ছে, উপর থেকে কিছু টুলস তার গায়ের উপরে পড়তেছে। 3 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যে একজন একটা কাটিং মেশিনে কাটতে গিয়ে তার হাত কেটে গেছে। 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যে একজন হেঁটে যাচ্ছে, এক পা উঁচু করে হেঁটে যাচ্ছে, ফ্লোরের উপরে হাইলি রেডিয়েশনের কিছু পড়ে আছে বা দাহ্য পদার্থ পড়ে আছে, একটা কেমিক্যাল পড়ে আছে। এরকম একটা ছবি দেখা যাচ্ছে। তো যেহেতু আমাদের আজকের টপিক অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ওয়াশ শব্দের অর্থ হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য। কোথায়? সিবিটিএ এনভায়রনমেন্ট, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টে আমাদের কি হবে, কিভাবে আমরা অকুপেশনাল সেফটি এবং হেলথ এটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের টপিক। তো এই যে ছবির মাধ্যমে আমরা দেখতে পারলাম, বুঝতে পারতেছি যে এখানে আমার বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে বা ক্ষতির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কাজ করতে গেলে আমাদের কি বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে? সবাই একটু রেসপন্স করি, হ্যাঁ না উত্তর দিই। জি স্যার।
তাহলে একজনের কাছে মনে হয়েছে যে ঝুঁকি থাকে, বাকিদের কাছে কি মনে হচ্ছে? সবাই কি আছেন নাকি অন্য কোথাও চলে গেছেন? স্যার আছে, আমার একটু নেট প্রবলেম হচ্ছে আর কি, এইজন্য কয়েক মিনিটের মধ্যে আসলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি নেট প্রবলেম হয় একটু কেটে দিয়ে আবার একটু জয়েন করেন, দেখেন। তারা না কথা বলতে হবে, না বললে হবে না। তৌহিদ ভাই, ইমন ভাই, সবাই একটু রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। যত দ্রুত রেসপন্স করবেন আমরা তত আগাতে পারবো। এবং আসলে আপনাদের তো আমি দেখতে পাচ্ছি না, না দেখে কথা বলাটা খুব ডিফিকাল্ট। অন্তত রেসপন্স করলেও বুঝতে পারবো যে না, সবাই আমার সাথে আছে। তাহলে ছবি দেখে কি এরকম কিছু বোঝা যায় যে এখানে কোনো একটা ঝুঁকি এবং অসুবিধা হচ্ছে? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন মনে করেন আচ্ছা, আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে কি কি বিষয় আছে। আমাদের এই সিপিএলএম এ 3টা ইনফরমেশন শিট আছে। 1 নম্বর ইনফরমেশন শিটে আলোচনা করা হয়েছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, কর্মক্ষেত্রে হ্যাজার্ড কি। 2 নম্বর ইনফরমেশন শিটে আলোচনা করা হয়েছে ওয়ার্ক হ্যাজার্ডস, কাজের হ্যাজার্ডগুলো কি কি। একটা আছে ওয়ার্ক প্লেস আর একটা আছে ওয়ার্ক, কাজের। 3 নম্বর সিপিএলএম এ আলোচনা করা হয়েছে স্টেইং সেফ, কিভাবে নিরাপদ থাকা যাবে। তাহলে হ্যাজার্ড এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কর্মক্ষেত্রের হ্যাজার্ড আর একটা হচ্ছে কাজের হ্যাজার্ড। আর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যাজার্ড থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারবো। এবং আমাদের এই সিপিএলএম এর যে লার্নিং আউটকামটা হচ্ছে আইডেন্টিফাই, কন্ট্রোল অ্যান্ড রিপোর্ট ওয়াশ ইস্যু। আমার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা আইডেন্টিফাই করা, কন্ট্রোল করা এবং রিপোর্ট করা, এটা আমরা এখান থেকে এই সিপিএলএম থেকে শিখতে পারবো। 2 নম্বরে শিখতে পারবো কন্ডাক্ট ওয়ার্ক সেফলি, কিভাবে একটা কাজ নিরাপদভাবে করা যায় সেটা শিখতে পারবো। 3 নম্বরে শিখতে পারবো ফলো এমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর, যখন এমার্জেন্সি সিচুয়েশন হবে কিভাবে সেটার বিপরীতে সাড়া দিতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে, সেটা আমরা এখান থেকে শিখতে পারবো। 4 নম্বর শিখতে পারবো মেইনটেইন অ্যান্ড ইমপ্রুভ হেলথ অ্যান্ড সেফটি, কিভাবে আমার হেলথ অ্যান্ড সেফটি ধরে রাখতে হবে এবং সেটা উত্তর উন্নতি ঘটাতে হবে, সেটা আমরা এই সিপিএলএম এর থেকে শিখতে পারবো। তো মনে করেন যে আমি একটা কি করব, মনে করেন যে আমি একটা বাড়ি তৈরি করব। এখন বাড়ি তৈরি করতে গেলে আগে আমরা কি করি সাধারণত, বলেন তো? আমার প্রশ্ন কি শুনতে পেরেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি মনে করেন একটা বাড়ি তৈরি করাটাই হচ্ছে একটা কাজ। এটা করতে গেলে আগে আমি কি করতে হবে আমাকে একটু বলেন তো? প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হবে, রাইট। প্রথম কাজ হচ্ছে আমাদের প্ল্যান করতে হবে, ফাইন। তারপরে আর কেউ? ড্রয়িং করা লাগবে। ড্রয়িংটাই মনে করেন যে একটা প্ল্যান, পরিকল্পনা। মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করতে হবে। আপনার
করতে গেলে কি কি আমরা সুবিধা করতে পারি না কি অসুবিধা করতে পারি এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, অ্যাডভান্টেজ and disadvantage অ্যানালাইসিস করতে হবে, সুবিধা এবং অসুবিধাগুলো আমার অ্যানালাইসিস করতে হবে। আর কেউ আর কিছু? তারপর আমার কস্ট নিয়ে হিসাব করতে হবে, মানে আমার কত কস্টিং হিসাব করতে হবে। আর কিছু? স্যার অ্যাকচুয়ালি প্ল্যানের ভিতরে তো আপনার কস্টিং বা ডিজাইন বা জমি এগুলো সব পড়ে যাচ্ছে। আচ্ছা, আর হোক, পড়ুক, সমস্যা নেই, প্রত্যেকটা পয়েন্ট তো আগে আসুক। আর কি করা যেতে পারে? ভালো যোগ্য মিস্ত্রি নির্বাচন। এফিসিয়েন্ট ওয়ার্কার। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, সবগুলাই সঠিক। এখন সাধারণত আমি যখন একটা বাড়ি করব, বাড়ি করার আগে আমাকে চিন্তা করতে হয় একটা জমি কেনার, তাই না? যে একটা জমি কেনা বা একটা জমি লিজ নেওয়ার একটা ইস্যু চলে আসে। তো জমি কিনতে গেলে আমি চিন্তা করব যে আসলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা কেমন, আমি কি সহজে দূর দূরান্ত থেকে সহজে আমি এখানে যাতায়াত করতে পারবো, বা আমার যাতায়াতে কোনো অসুবিধা আছে কিনা, তাই না? এটা চিন্তা করি না? তারপরে চিন্তা করা হয় যে এলাকার পরিবেশটা কেমন, এখানে মাস্তানি, চাঁদাবাজি, ইপটিজিং এই ধরনের ইস্যুগুলা আছে কিনা। আর যদি এরকম ইস্যু হয় তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট কেমন, পুলিশ, থানা এইগুলা কাছাকাছি আছে কিনা, আমি দ্রুত তাদের সাথে যোগাযোগ করতে পারবো কিনা, তাই না? এগুলা চিন্তা করা হয় না? বা এখানে যারা এলাকার যারা প্রভাবশালী আছে তাদের আচার আচরণ কেমন, তারা কি হেল্পফুল কিনা, এগুলা চিন্তা করা হয় কিনা? একটু রেসপন্স করি। জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আসছে যে সয়েল টেস্ট, তাই না? তাহলে আমি যে এখানে বাড়ি করব, আমি দেখা যাচ্ছে 4 তলা বাড়ি করব না 10 তলা বাড়ি করব, সেটা আমার একটা পরিকল্পনা থাকতে হবে। তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী এখানকার আমার কি করতে হবে? সয়েল টেস্ট করতে হবে, মাটি পরীক্ষা করতে হবে যে এই মাটিতে আমি কয়তলা বিল্ডিং করতে পারবো। আমার যদি সুউচ্চ ভবন, অধিক লম্বা ভবন যদি আমি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমার মাটি যথেষ্ট কিনা। আর যদি মাটি যথেষ্ট শক্তিশালী না হয় তাহলে আমার কি ধরনের বেসমেন্ট করলে আমি সেটা সমস্যার সমাধান করতে পারবো, এটা আমাকে চিন্তা করতে হয়। রাইট। তারপরে বাড়ি করার সময় আমাকে চিন্তা করতে হয় যে আমার বাড়ির যে র মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হবে সেগুলো কতটুকু কোয়ালিটিফুল, আমার বিল্ডিংকে কতটুকু মজবুত করবে, বা এখানকার পানিতে লবণাক্ততা আছে কিনা, যেটা দেখা যাচ্ছে আমার গাঁথুনি বা প্লাস্টারের ক্ষতি করতে পারে, এরকম কোনো ইস্যু আছে কিনা। তারপরে এই এরিয়াতে কি প্রচুর গরম পড়ে নাকি বৃষ্টি হয় নাকি বেশি শীত, তাহলে সেটাও আমাকে চিন্তা করতে হবে। চিন্তা করে সেই অনুযায়ী আমার ব্যবস্থা করতে হবে। বা এলাকাটা আমার প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কিনা, যদি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ হয়
তাহলে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়? এখানে কি ভূমিকম্প বেশি হয়, নাকি জলোচ্ছ্বাস বেশি হয়, নাকি ঝড় বেশি হয়, নাকি বন্যা বেশি হয়? তাহলে যেই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে, তাহলে সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার ব্যবস্থা রাখতে হবে, নাকি? সবাই কি একমত? জি স্যার। আচ্ছা, এই যে অনেকগুলা ইস্যু, অনেকগুলা বিষয় কিন্তু অলরেডি সামনে চলে আসছে, তাই না? তো এখানে আমরা যদি একটু দেখি, আমাদের লার্নিং আউটকামে প্রথম বিষয়টা ছিল কি? আইডেন্টিফাই। প্রথম বিষয়টা ছিল আইডেন্টিফাই। কি আইডেন্টিফাই হবে? সেটা হচ্ছে আমার হ্যাজার্ড আইডেন্টিফাই হবে। তাহলে আমার জানতে হবে হ্যাজার্ড কি। একটু পরে আমরা জানবো হ্যাজার্ড কি। আচ্ছা, হ্যাজার্ড যখন আমার আইডেন্টিফাই হবে, তাহলে কি করতে হবে? সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এতটুকু জানি যে হ্যাজার্ড মানে, এতটুকু আপাতত এখন আমরা জানি হ্যাজার্ড মানে হচ্ছে বাধা বা বিপত্তি। হ্যাজার্ড অর্থ হচ্ছে বাধা বা বিপত্তি। তাহলে আমরা, হ্যাঁ, হ্যাজার্ড আছে কিনা এটা আগে আমাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করার পরে সেটা আমার নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, গেল। তারপরে কি করতে হবে? এখানে আমি সঠিকভাবে যেন কাজটা শেষ করতে পারি। কাজটা শেষ করা বলতে কি, একেবারে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাড়িতে বসবাস জন্য আমি করতে পারি, সেটার জন্য যত ধরনের কাজ করা দরকার, যত ধরনের সেফটি আছে, সবগুলো আমাকে কি করতে হবে? কন্ডাক্ট করতে হবে, বা চিন্তা করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এটা তারপরে আছে কি? ফলো এমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর। হঠাৎ করে দেখা যাচ্ছে আমার বাড়িতে কি হতে পারে? আগুন লাগতে পারে শর্ট সার্কিট হয়ে, বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বা একজন অসুস্থ হয়ে যেতে পারে হঠাৎ করে। তাহলে আমার যদি বাড়িতে হয়, আগুন লেগে যায়, তাহলে সেটা আমি কন্ট্রোল করার মতো সেফটি ইকুইপমেন্ট বাড়িতে আছে কিনা, বা দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আমার বাড়ি পর্যন্ত আসতে পারবে কিনা, বা দেখা যাচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স একেবারে আমার বাড়ির মেইন গেট পর্যন্ত আসতে পারবে কিনা। এই ব্যাপারগুলো কিন্তু আমার এমার্জেন্সি সিচুয়েশনের কথা মাথায় রেখে সেটা কি করতে হচ্ছে? সেই পদক্ষেপগুলো নিতে হচ্ছে। তারপরে আমি দেখা যাচ্ছে বাড়ি করেছি 2025 সালে। 25 সাল থেকে এখন মনে করেন 30 সালে গিয়ে আরও নতুন নতুন ঝুঁকি আমার সামনে এসেছে, বা আমি এক সময় কি ছিল, আগুন নিভানোর জন্য কিন্তু মানুষ পানির উপরেই নির্ভরশীল ছিল, কিন্তু এখন কি আসছে? এখন হচ্ছে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে শিখছি, টেকনোলজি আপডেট হয়েছে। তাহলে আমার সেফটির জন্য কি করতে হবে? আমার সেফটি প্রসিডিউর ইমপ্রুভ করতে হবে। তাহলে নাকি পানির উপরে নির্ভরশীল থাকবো শুধু? না স্যার, আপডেট করতে হবে। তাহলে এখানে যে লার্নিং আউটকামের যে 4টে বিষয় আমরা দেখলাম, এই 4টে বিষয় আমাদের লাইফের সাথে কি রিলেটেড, নাকি শুধু এই সিবিটি এর সাথে সম্পৃক্ত? বলেন। রাইট, এই প্রত্যেকটা বিষয় আমাদের এখানে লাইফের সাথে রিলেটেড। তাহলে এইগুলা আমরা একটু দেখব, আমাদের লাইফের সাথে রিলেট করে সিবিটিএতে সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা একটু আসি, সিবিএলএম এর মধ্যে আসি। এই যে আমরা সোজা চলে আসছি ইনফরমেশন শীট 1-এ। ইনফরমেশন শীট 1-এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড, কর্মক্ষেত্রের বাধা বা বিপত্তি। দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে আমরা সাধারণত এই ছবিটা যখন রোড তৈরি করা হয়, রাস্তা তৈরি করা হয় বা মেইনটেনেন্স করা হয়,
তখন এই ধরনের একটা সাইন দেওয়া থাকে যে সামনে কি আছে, বাধা জি আছে, স্যার। সামনে বাধা আছে, আর আগানো যাবে না। তাহলে এটাই হচ্ছে হ্যাজার্ড, বাধা, যেটা আমি রাস্তা দিয়ে হাঁটতেছি বা গাড়ি চালিয়ে যাচ্ছি, তাহলে আমার গাড়ি চালানোটা যদি কাজ হয়, তাহলে এই কাজটা কি বাধাপ্রাপ্ত হচ্ছে না? এই জায়গায় এসে জি স্যার। বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে বাধাপ্রাপ্ত হওয়াটাই হচ্ছে আমার হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড যদি আমি বলি, হ্যাজার্ড হচ্ছে বাধা বা বিপত্তি, বাধা বা বিপত্তি। যেটা কেমন বাধা বা বিপত্তি? যেটার দ্বারা ক্ষতি হতে পারে আমার নিজের, আমার সম্পদের এবং আমার পরিবেশের। এই তিনটা জিনিসের ক্ষতি হতে পারবেন। সবাই একটু খাতায় নোট করবেন তিনটা শব্দ। সেটা হচ্ছে এই যে এখানে আমি লিখছি, হ্যাজার্ড ক্যান হার্ম, হ্যাজার্ড ক্ষতি করতে পারে কিসের? সেলফ, নিজের, প্রপার্টি, সম্পদের, আর এনভায়রনমেন্ট, পরিবেশের। এই তিনটা জিনিসের ক্ষতি করতে পারে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, বলি যে হ্যাজার্ড হচ্ছে বাধা বা বিপত্তি যেটি আমার নিজের, আমার সম্পদের এবং আমার পরিবেশের ক্ষতি করতে পারে বা ক্ষতির কারণ হতে পারে। যেমন এই যে এখানে বলা আছে যে এ হ্যাজার্ড ইজ এ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম। হ্যাজার্ড ইজ এ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম, একটা ক্ষতি। আমি যদি হ্যাজার্ডের সংজ্ঞাটা এইভাবে বলি, a hazard is a source of potential harm of myself, my property and my environment, যেটা কি করে? ক্ষতি করে আমার নিজের, আমার সম্পদের এবং আমার পরিবেশের। তাহলে হ্যাজার্ডের বিষয়টা কি কঠিন মনে হলো নাকি পারা যাবে? স্যার এই অ্যানসারটা আরেকবার দেখাইলে ভালো হতো। এই যে হ্যাজার্ড বলতে কি বোঝায়? জি স্যার ঠিক আছে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় ওয়ার্কপ্লেস হ্যাজার্ড কি, হোয়াট ইজ ওয়ার্কপ্লেস হ্যাজার্ড, বা হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড? সেটা যে হ্যাজার্ড ওয়ার্কপ্লেসের মানে জিনিসপত্র নষ্ট করবে, প্রপার্টি এই ধরনের, সেটা হচ্ছে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। রাইট, জাস্ট ওটার সাথে আমার ওয়ার্কপ্লেসটা যুক্ত করলে হয়ে যাচ্ছে, তাই না? যে বাধা বা বিপত্তি আমার ওয়ার্কপ্লেসের কি করে? ওয়ার্কপ্লেসে আমার নিজের ক্ষতি করতে পারে, আমার সম্পদের ক্ষতি করতে পারে, বা আমার পরিবেশের ক্ষতি করতে পারে। সেটা হচ্ছে আমার ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। আচ্ছা, নিজের ক্ষতি কিভাবে হতে পারে? আমরা যদি একটু প্রথম ছবির দিকে চলে যাই, একদম ফার্স্ট, এই যে নিজের ক্ষতি। সে একটা ভারী জিনিস উত্তোলন করতে যাচ্ছে, তার নিজের ক্ষতি হচ্ছে না? জি স্যার। নিজের ক্ষতি হচ্ছে। আবার দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে কি উপর থেকে কিছু টুলস একজন ব্যক্তির উপরে পড়তেছে, তাহলে এখানে তার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না? জি স্যার। নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবার ওই যে টুলসটা উপর থেকে পড়লো, টুলসটা তো আবার নষ্টও হয়ে যেতে পারে, পড়ে যে ভেঙেও যেতে পারে, পারে না? জি স্যার। তাহলে আমার কি, আমার সম্পদ নষ্ট হচ্ছে না, প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে না?
জি স্যার, সম্পদ নষ্ট হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে। আবার দেখা যাচ্ছে এই যে এখানে যেমন কেমিক্যাল পড়ে আছে, এই কেমিক্যাল শুধু কি আমার ক্ষতি করতেছে, আমার সম্পদের ক্ষতি করতেছে, এটা দ্বারা কি আমার না পরিবেশ স্যার। নষ্ট হচ্ছে না? জি স্যার, পরিবেশের ক্ষতি করছে, তারপরে আপনার প্রপার্টির ক্ষতি করছে, আমার নিজেরও ক্ষতি করছে। নিজেরও ক্ষতি করছে। তাহলে কি আমরা এই ডেফিনেশনটা আমার চিন্তার সাথে মিলিয়ে নিতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, প্রথম কাজ ছিল আইডেন্টিফাই করা, তাই না? আমাদের লার্নিং আউটকামের প্রথম কাজ ছিল কি? আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করা? হ্যাজার্ড আইডেন্টিফাই করা। হ্যাজার্ড আইডেন্টিফাই করা। হ্যাজার্ড যদি আমাকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে তো আমার সেই পরিবেশটাকে কি করতে হবে? ভিজিট করতে হবে, ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন করতে হবে না? দেখতে হবে না? সশরীরে সরাসরি ওয়ার্ক প্লেসে যে এখানে কাজের পরিবেশটা কেমন, কি কি অসুবিধা আছে, কি কি সুবিধা আছে, সেটা তো আগে কি করতে হবে? ইন্সপেকশন করতে হবে। তাহলে when inspecting the workplace and discussing and considering the worst issue for the learners and others, তাহলে আমি যখন একটা কাজের জায়গা কি করব? ইন্সপেকশন করব, এটা শেখানোর জন্য ডিসকাস করব কাদের সাথে? লার্নারদের সাথে। তখন আমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে? আমি ইন্সপেকশনে কি কি দেখব? কি কি দেখব? যে এখানে কমিউনিকেশন স্কিল আছে কিনা। কমিউনিকেশন স্কিল বলতে কি বোঝায়? অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে কি থাকে? বিভিন্ন অ্যালার্ম লাগানো থাকে। যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, সবাইকে বলে দেওয়া হয় যে আপনারা এই বাটনে প্রেস করবেন, প্রেস করলে আমাদের সেফটি অ্যালার্ম বেজে উঠবে। আছে না এরকম? আপনারা হয়তো সশরীরে দেখেছেন অথবা বিভিন্ন সিনেমাতে দেখেছেন, আছে না? আছে। এটা কিন্তু একটা কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন মিডিয়া, যে কেউ যদি দেখে যে হ্যাঁ ছোট একটা জায়গাতে আগুনের সৃষ্টি হয়েছে, সে হয়তো দেখেছে, এখন সে এটা বাকিদেরকে কিভাবে জানাবে? বাকিদের কাছে গিয়ে জানাতে জানাতে দেখা যাচ্ছে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সে যদি ওই অ্যালার্ম সিস্টেম প্রেস করে বা সতর্কতামূলক যে ইস্যু আছে, নির্দেশনা আছে, সেইটার মাধ্যমে যদি সে জানায়, তাহলে কি হলো? সবাই দ্রুত সচেতন হতে পারবে। যে একটা কমিউনিকেশন স্কিল বা তথ্যটা আদান প্রদান করার মতো সক্ষমতা সেখানে আছে কিনা। তারপরে আছে অ্যাসার্টিভনেস, দৃঢ়তা। এখন দেখা যাচ্ছে যে আগুনটা দেখেছে, সে আগুন দেখে নার্ভাস হয়ে ওখানেই পড়ে গেল, ওখানে সে অজ্ঞান হয়ে গেল। অনেকে কিন্তু আছে, দেখা যাচ্ছে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে রক্ত দেখলে কিন্তু অনেকে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, এরকম আমি দেখছি। দেখা যাচ্ছে একজনের কি হয়েছে, একটা দুর্ঘটনা ঘটছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, সে রক্ত দেখে যে সেটার বিরুদ্ধে বা সেটা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেবে তা না, সে দেখা যাচ্ছে ওইখানে কি হয়ে গেল? নিজেই আরো অসুস্থ হয়ে গেল। তার অ্যাসার্টিভনেস নাই, তার দৃঢ়তা নাই। সমস্যা ইয়ে করার জন্য অ্যাসার্টিভনেস আছে নাকি এটা দেখতে হবে। তারপরে এনি লার্নিং অর বিহেভিয়ারাল ইস্যু, সেখানে শেখা বা জানার মতো যথেষ্ট বিষয় আছে কিনা, বা তাদের বিহেভ কেমন, পজিটিভ বিহেভ আছে কিনা। সেটা শুধু ওয়ার্কার না, ওয়ার্কার থেকে শুরু করে একেবারে মালিক পক্ষ পর্যন্ত সবার ইস্যুটা বিহেভ কি হতে হবে, বিহেভটা কেমন, সেটা একটা ইন্সপেকশন করতে হবে। অনেক মালিক চিন্তা করছে ও কেটে গেছে সমস্যা নেই, ওইটুক কাটলে কিছু হয় না, তারা এটাকে গুরুত্ব দিতে চায় না, এরকম আছে। তারপরে আছে কি এনি ফিজিক্যাল লিমিটেশন, কোনো শারীরিক চ্যালেঞ্জ আছে কিনা, যারা কাজ করতেছে কোনো শারীরিক চ্যালেঞ্জ আছে কিনা। একজন ব্যক্তি দেখা যাচ্ছে তার খুব অসুস্থ, তার মাথা ব্যথা করতেছে বা শরীরে জ্বর নিয়ে অনেক সময় কাজ করতেছে। এখন শরীর অসুস্থতা নিয়ে কেউ যদি কাজ করে,
তাহলে সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো আমি যখন একটা ওয়ার্ক প্লেস ইন্সপেকশন করব বা ওয়ার্ক প্লেস ইন্সপেকশন করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয়, এটা যখন আমি লার্নারদেরকে শেখাবো তখন এই 4টে বিষয় আমার খেয়াল রাখতে হবে। 4টে বিষয় সেখানে ইন্সপেকশন করতে হবে। তারপরে কি আসছে, আমাদের ইন্সপেকশন হয়ে গেল, এবার আসছে ম্যানেজমেন্ট। এটা আমার কিভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজমেন্ট সিস্টেম, আমি যখন আমার বাধা বা বিপত্তি ম্যানেজ করতে যাব, এটা সলভ করতে যাব, আমার কিছু বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আইডেন্টিফাই হ্যাজার্ড। আমাকে হ্যাজার্ড আগে খুঁজে বের করতে হবে। তারপরে কি করতে হবে, অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্কস, অর্থাৎ সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করতে হবে। একটা মনে করেন যে আমার কি হয়েছে, ওয়ার্ক প্লেসে একটা গর্ত সৃষ্টি হয়েছে বা একটা ইট পড়ে আছে বা কোনো একটা টুলস পড়ে আছে, তাহলে এটা একটা বাধা। আমি দেখতেছি, আমি ইন্সপেকশন আইডেন্টিফাই করার সময় এটা দেখতে পেলাম যে এখানে একটা গর্ত আছে। তাহলে এটা থেকে আমার কি ধরনের রিস্ক আছে, এটা আমাকে কি করতে হবে, অ্যাসেসিং করতে হবে, মূল্যায়ন করতে হবে সম্ভাব্য ঝুঁকি। যে এই গর্তে পা দিয়ে কেউ কি অসুস্থ হয়ে যেতে পারে বা হাঁটা চলার ক্ষেত্রে অসুবিধা হতে পারে কিনা, আবার গর্তের ভিতরে পা পড়ে গেলে পা ভেঙে যেতে পারে কিনা, মানে আহত হতে পারে কিনা, অথবা এই গর্তের ভিতরে পা চলে গেলে তার মৃত্যু ঘটতে পারে কিনা, সেটা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, অ্যাসেস করতে হবে, মূল্যায়ন করতে হবে। আমরা সাধারণত কোনো ঝুঁকির মাত্রা 3টা ক্যাটাগরিতে মূল্যায়ন করে থাকি। ঝুঁকির মাত্রা আমরা 3টা ক্যাটাগরিতে মূল্যায়ন করে থাকি। সেটা হচ্ছে, এক হচ্ছে লো, যেটাকে সংক্ষেপে এল দিয়ে লেখা হয়। এটা হচ্ছে ডিসকমফোর্ট। এখন যদি মনে করেন যে কোথাও আলো কম, আপনার ওয়ার্ক প্লেসে লাইট কম বা ধুলাবালি আছে, এখন এই ধুলাবালির জন্য কি আপনি আহত হয়ে যাবেন না মৃত্যুবরণ করবেন, নাকি অসুবিধা সৃষ্টি হবে? অসুবিধা সৃষ্টি হবে। এই যে অসুবিধা সৃষ্টি হওয়াটাই হচ্ছে ডিসকমফোর্ট, যেটা আমার রিস্ক লেভেল, এই রিস্ক লেভেলটা হচ্ছে লো। এখানে একটু লিখে নিই আমি, রিস্ক লেভেল। রিস্ক লেভেলটা কি হলো আমার, এখানে এল তে লো, যেটা হচ্ছে ডিসকমফোর্ট। তারপরে আসছে এম, মিডিয়াম। মিডিয়ামটা এম দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ইনজুর, আহত। ইনজুর বা ইনজুরি, আহত। তারপরে আসছে হাই, যেটা এইচ দিয়ে প্রকাশ করা হয়। যেটা হচ্ছে ডেথ, মৃত্যু ঘটাতে পারে। যেটা আমার মৃত্যু ঘটাতে পারে। তাহলে এই আমি যখন অ্যাসেস করব, রিস্ক লেভেল অ্যাসেস করব, এই 3টা বিষয় আমার খেয়াল রাখতে হবে যে এইটার কারণে কি আমার ডিসকমফোর্ট হচ্ছে, নাকি এইটার কারণে আমায় আহত হওয়ার সম্ভাবনা আছে, নাকি এইটার কারণে আমার মৃত্যু ঘটার সম্ভাবনা আছে। ঠিক আছে? তারপরে কি করতে হবে, টেকিং অ্যাকশন, পদক্ষেপ নিতে হবে, অ্যান্ড
রিভিউইং দ্য আউটকাম, আমি যে পদক্ষেপটা নিলাম সেই পদক্ষেপের রিভিউটা কি হচ্ছে, ফলাফলটা কি হচ্ছে, ফলাফলটা কার্যকারী হলো কিনা। ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই 4টে বিষয় আমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং এই 4টে বিষয় খেয়াল রাখা, এটা হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড। আইএসও স্ট্যান্ডার্ড। আইএসওর ফুল মিনিংটা কি জন্য জানা আছে কারোর? আমার তো মনে আসছে না এখন। না স্যার। আচ্ছা, এটা দেখে নিব নে পরে। তাহলে হ্যাজার্ড যখন আমি ম্যানেজমেন্ট করতে যাচ্ছি সেখানে আমার কয়টা বিষয় খেয়াল রাখতে হচ্ছে সবাই একটু বলেন তো। আইডেন্টিফাই হ্যাজার্ড, আইডেন্টিফাই হ্যাজার্ড, অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্কস, টেকিং অ্যাকশন, and রিভিউইং the আউটকাম। হ্যাঁ, রিভিউ এর সাথে আইএনজি, রিভিউইং দ্য আউটকাম। রাইট, এই 4টে বিষয় মাথায় রাখতে হবে। এই 4টে বিষয় আমার খেয়াল রাখতে হচ্ছে। হ্যাঁ, রিস্ক লেভেল হচ্ছে আমার 3টা। লোতে হচ্ছে ডিসকমফোর্ট, এমতে মিডিয়ামে হচ্ছে ইনজুরি, আর হাইতে হচ্ছে ডেথ। এরপরে আসছে এক্সিস্টিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা তো যে ম্যানেজমেন্ট সিস্টেমে কয়টা বিষয় জানতে পারলাম, 4টে বিষয় জানতে পারলাম, তাই না? এখন আরো কিছু এক্সট্রা আছে, এক্সিস্টিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেগুলো সাধারণত ম্যানেজ করা হয়। দি ফলোয়িং আর দ্য এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট সিস্টেম ফর অকুপেশনাল, অর্থাৎ পেশাগত। এই যে এই 4টে বিষয় না, এই 4টে বিষয় কিন্তু আপনার একেবারে আপনার বাসা বাড়ি থেকে শুরু করে সব জায়গায়। আর এই যে বিষয়গুলো এখানে, এই বিষয়টা হচ্ছে আমাদের পেশাগত ক্ষেত্রে। হ্যাঁ, পেশাগত ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করা হয়। আমার হ্যাজার্ড ম্যানেজমেন্টের সময় এই বিষয়গুলো খেয়াল করা হয়। কি বিষয় খেয়াল করা হচ্ছে? আইডেন্টিফাইং দ্য ওয়াশ স্ট্র্যাটেজি। আমি যখন দেখা যাচ্ছে একটা কাজের জন্য কাজ শুরু করতেছি, বলো কাজের ক্ষেত্রে আমার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটার যে কৌশল, সেই কৌশলটা আমার নির্দিষ্ট থাকতে হবে, আইডেন্টিফাই থাকতে হবে। যে যদি আমার পিপিই পরার দরকার হয় তাহলে পিপিইর ব্যবস্থা থাকতে হবে। দেখা যাচ্ছে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমার তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, আর কি ধরনের প্রাথমিক চিকিৎসা আমি সাথে সাথে দিতে পারবো সেটার একটা পরিকল্পনা থাকতে হবে। আর কোন পর্যায়ে গেলে তাকে আমার যে হসপিটালে নিয়ে যেতে হবে, এখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমার এখানে কি ব্যবস্থা থাকবে, আমার নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকবে নাকি আমার হসপিটালের পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল থাকতে হবে, সেই কৌশল, সেই স্ট্র্যাটেজি আমার থাকতে হবে। প্ল্যানিং থাকতে হবে যে দুর্ঘটনা যদি ঘটে তাহলে আমি কি কি কাজ করতে পারবো, সেটার একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশনস, অর্থাৎ আমার যে প্ল্যান করলাম সেই প্ল্যানের প্রয়োগ থাকতে হবে। চেকিং অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, আমি যে প্ল্যানগুলো করলাম সেটার ইমপ্লিমেন্ট করলাম, প্রয়োগ করার পরে আরও যদি উন্নতি করার সুযোগ থাকে, যে না আমার এই জায়গাগুলো এইভাবে না ওইভাবে আরেকভাবে করলে আরও ভালো হয়, আমি দ্রুত রিস্ক সলভ করতে পারবো বা সমস্যার সমাধান করতে পারবো, তাহলে সেই জায়গাগুলো আমার চেক করতে হবে এবং কারেক্টিভ অ্যাকশন, সংযোজন বা উন্নয়নের কাজ করতে হবে। তারপরে কি থাকছে? ম্যানেজমেন্ট রিভিউ, আমার যারা মালিক পক্ষ থাকবে বা যারা ম্যানেজমেন্ট থাকবে তারা এটা রিভিউ করবে যে আসলে তাদের প্ল্যান করলো, প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার পরে কি করলো, তারা এটা আরও যে জায়গাগুলোতে প্রবলেম ছিল সেটা ফাইন্ড আউট করে সলভ করার পরে ম্যানেজমেন্ট আবার সেটা রিভিউ করবে, চেক করবে যে আসলেই
আমি যে জায়গাগুলোতে কারেকশন করলাম সেই জায়গাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, এবং সর্বশেষ কি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এবং ধারাবাহিকভাবে আমাকে সবসময় আমার ঝুঁকি কি করতে হবে, ঝুঁকির জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে যেন ঝুঁকি কমে আসে বা ঝুঁকি না থাকে। তাহলে আমি যখন একটা অকুপেশনাল ওয়ার্ক প্লেস যখন হ্যাজার্ড ম্যানেজমেন্ট করব, তখন এই 6টা বিষয় আমার মাথায় রাখতে হবে। এরপরে এই জায়গার কোশ্চেন এমন হতে পারে যে একটা ওয়ার্ক প্লেসে যখন হ্যাজার্ড ম্যানেজ করা হয় কি কি বিষয় খেয়াল রাখা হয়। উপরে 4টা বিষয়তে খেয়াল রাখা হয়, ওই 4টা সবাইকে দেব নাকি এই যে 4টা? হ্যাঁ, এই 4টা বিষয় খেয়াল রাখা হয়। এই 4টা দিলেও মানে ভালো হবে, এই 4টা দিলেও হবে, পাশাপাশি এগুলোও দিতে পারেন। এখানে যদি আপনি এই 6টা লেখেন বা এই 4টা লেখেন, উত্তর কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? উত্তর কাটার সুযোগ নেই। আপনি যদি এক স্পেসিফিক ভাবে আপনার অকুপেশনাল সেফটির ক্ষেত্রে এই 6টা বিষয় দিতে পারলে খুবই ভালো। আর যদি মনে হয় না 6টা বিষয় আমার খেয়াল আসছে না, 4টে বিষয়ই আমার খেয়াল আছে, তাহলেও আপনার উত্তর কাটার সুযোগ নাই। কারণ এই 6টা বিষয় কিন্তু এই 4টে বিষয়ের মধ্য থেকেই বের হয়ে আসছে। বেসিক হচ্ছে 4টে বিষয়, এই 4টে বিষয় থেকে কিন্তু 6টা বিষয় আসতেছে। এরপরে আসছে ম্যানেজিং রিস্ক। আমি আমার রিস্কগুলো কিভাবে ম্যানেজ করব। দেখেন এখানে একটা ছবি RISK একটার পর রাখা আছে, তার মানে রিস্ক কিন্তু শুধু আমার একটা বিষয় না, অনেকগুলো বিষয় নিয়ে আমার রিস্ক থাকতে পারে। তো আমি যে রিস্ক কি করব, ম্যানেজ করব। রিস্ক ম্যানেজ করতে গেলে আমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে সেই একই কথা। দেখেন, আইডেন্টিফাইং হ্যাজার্ড, অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, মনিটরিং দ্য ইফেক্টিভনেস। অর্থাৎ রিস্ক যদি আমাকে ম্যানেজ করতে হয়, হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে, সম্ভাব্য ঝুঁকির মাত্রা নিরূপণ করতে হবে, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, ঝুঁকি কমানোর ব্যবস্থা করতে হবে, এবং সেটা কি করতে হবে, সেটার কার্যকারিতা মনিটরিং করতে হবে। আমি যে ঝুঁকি কমানোর জন্য যে কাজগুলো করলাম সেটা কাজ করতেছে কিনা। দেখা যাচ্ছে ঝুঁকি কমানোর জন্য আমার অনেক সময় ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, বড় দেখা যাচ্ছে বয়লারের পাশে কাজ করতে হচ্ছে, বিশাল আগুন, অনেক তাপের আগুন। সাধারণত ওখানে অনেক তাপের থেকে যেন তার ক্ষতি না হয়, শরীরে যেন তাপ না লাগে, তার জন্য অনেক সময় আমি যে লাইফ জ্যাকেট ব্যবহার করি, আগুন প্রতিরোধক যে জ্যাকেট আছে সেটা ব্যবহার করি, সেটা আবার কাজ করতেছে কিনা, সেটা সে রাইট ওয়েতে ব্যবহার করতেছে কিনা, পরতেছে কিনা, আমি যে কোয়ালিটির জ্যাকেট সংগ্রহ করেছি সেই জ্যাকেটটা আমার প্রোটেক্টিভ কিনা, এটা আবার মনিটরিং করতে হবে সেটার কার্যকারিতা। দেখেন তো বিষয়গুলো সব কাছাকাছি না, সিমিলার না? সেটা প্রথম 3টা বিষয় একেবারে হুবহু লিখেছেন, এই সেটটা একটু মানে কাছাকাছি কিন্তু সেম দাঁড়াবে। হ্যাঁ, কাছাকাছি, কিন্তু মূল বক্তব্য কিন্তু সেম, হয়তো ওয়ার্ড এখানে আলাদা, মূল বক্তব্য কিন্তু সেম। এরপরে আসছে আইডেন্টিফাই হ্যাজার্ড। তাহলে আমার হ্যাজার্ড কিন্তু কি করতে হবে, দেখেন আইডেন্টিফাই করতে হবে যে হ্যাজার্ডটা আমার কোন ধরনের, মাপযোগ করে দেখতেছে। জি স্যার। আমি যখন হ্যাজার্ড আইডেন্টিফাই করব তখন কি করতে হবে আমার, তাহলে আমাদের একটু জেনে নিলে ভালো হয় হ্যাজার্ডটা কয় ধরনের, তাই না? তাহলে আমাদের যে হ্যাজার্ডগুলো আছে, 1 নম্বর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। এগুলো কোথায়? এগুলা এখানে এইভাবে নাই, আছে পরে আছে, আমি আগে দিয়ে দিচ্ছি, আপনাকে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, একটু লিখে নেন। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, স্যার
2 নাম্বার হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল। 3 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল। ইলেকট্রিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল। 4 নম্বর কেমিক্যাল। পাঁচ নম্বর হচ্ছে আর্গোনমিক্যাল। হ্যাঁ এই পাঁচটা না, আর একটা আছে, 6টা আছে, কি আছে সেটা তো আমার খেয়াল আসছে না এখন। ইলেকট্রিক্যাল, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, আর একটা আছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড, রাইট? সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল হ্যাজার্ড, এই 6 প্রকারের হ্যাজার্ড আমরা সাধারণত দেখতে পাই। এখন ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। ইলেকট্রিক্যাল হ্যাজার্ডটা কেমন? বৈদ্যুতিক শর্ট বা বৈদ্যুতিক কারেন্টের ত্রুটি আছে এমন কিছু। হ্যাঁ রাইট, দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে বৈদ্যুতিক তার অগোছালো, ছড়ানো ছিটানো আছে, যেটা দেখা হ্যাঁ লুজ কানেকশন থাকতে পারে। আপনি হাঁটতেছেন, হাঁটতে গিয়ে আপনার পায়ে তার বেঁধে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে দেখা যাচ্ছে কেবলে অনেক সময় টান লেগে আমার যে মেশিনের সাথে কেবলের সংযোগ আছে সেই মেশিনটা দেখা যাচ্ছে পড়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। এরপরে মনে করেন যে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কেমন? যেটা আপনি আপনার শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখা যাচ্ছে আপনার ফ্লোর কি আছে, পিচ্ছিল, স্লিপারি হয়ে আছে ফ্লোরটা, বা পানি পড়ে আছে, আপনি হাঁটতে গেলে দেখা যাচ্ছে পড়ে গেলেন, এটা হতে পারে আপনার ফিজিক্যাল হ্যাজার্ড। তারপরে বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা কেমন? যেমন এই যে করোনা, যখন করোনা এসেছিল, রাইট, এই করোনাটা ছিল হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, রাইট। কেমিক্যাল হ্যাজার্ডটা কেমন হতে পারে? হ্যাঁ কেমিক্যালের মিশ্রণে আগুন হতে পারে। আবার একটু মিউট করে নেব, আমরা মিউট করে নেব। কেমিক্যাল দেখা যাচ্ছে আমার ওয়ার্কশপগুলোতে অনেক সময় যে লুব্রিকেন্ট পড়ে থাকে, বা পেট্রোল, ডিজেল, মোবিল এগুলা পড়ে থাকে, এগুলা হচ্ছে আমার কেমিক্যাল হ্যাজার্ড, যেটা দেখা যাচ্ছে আমার চলাফেরা বা শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে। এরপরে আসছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। আর্গোনমিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে এমন বাধা বা বিপত্তি যেটা ফলাফল আমি সাথে সাথে বুঝতে পারবো না, সময় লাগবে, একটা দীর্ঘ সময় পরে গিয়ে বুঝতে পারবো। যেমন কেউ যদি উচ্চ শব্দর মধ্যে কাজ করে, যে প্রচুর সাউন্ড,
হেভি নয়েজের মধ্যে যারা কাজ করে তারা কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে আর ভালো শুনতে পারে না, কানে অসুবিধার সৃষ্টি হয়। তাহলে সে যে নয়েজ যুক্ত স্থানে কাজ করতেছে, দেখা যাচ্ছে 10 বছর কাজ করার পরে তার কান আর আগের মতো স্বাভাবিক নাই, সে আস্তে কথা বললে আর শুনতে পায় না। তাহলে এই যে সে কানে কম শুনতেছে, এটা কিন্তু সে 2-1 দিনে বুঝতে পারতেছে না, একটা দীর্ঘ সময় পরে গিয়ে বুঝতে পারতেছে যে তার কানটা নষ্ট হয়ে গেছে, শ্রবণ শক্তি কমে গেছে। এটা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। তারপরে আমরা যারা আইসিটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে দীর্ঘক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকায় থাকে, এতে তার চোখে ক্ষতি হবে, কিন্তু সে এটা 2-1 মাসে বুঝতে পারবে না, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বুঝতে পারবে যে তার চোখের জ্যোতি আগের মতো স্বাভাবিক নাই, কমে গেছে। তারপরে দীর্ঘক্ষণ সে চেয়ারে বসে কাজ করবে, এই চেয়ারে বসে কাজ করার ফলে কি হবে, তার দেখা যাচ্ছে কোমরে ব্যথা হবে। এখন সে কিন্তু এটা 2-1 দিনে বা 2-1 মাসে বুঝতে পারবে না যে তার কোমরে ব্যথা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বুঝবে যে হ্যাঁ সে সোজা হয়ে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, বা সোজা হয়ে হাঁটতে পারছে না, বসতে পারছে না। এটা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড, যেটার ফলাফল একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে উপলব্ধি করা যায়, বুঝতে পারা যায়। এই আর্গোনমিক হ্যাজার্ড থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। কোশ্চেন কেমন আসবে তাই এটা এখান থেকে বলা যাচ্ছে না, কিন্তু আর্গোনমিক এই শব্দটা কি জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে উত্তর দিতে পারবেন। আমরা কি বুঝতে পারলাম আর্গোনমিক জিনিসটা কি? জি স্যার। ফিজিক্যাল সাইকোলজিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে মনে করেন যে মানসিক চাপ। যেমন আপনার দেখা যাচ্ছে যে সুপারভাইজার বা বস, সে কি করে সবসময় আপনার সাথে দুর্ব্যবহার করে বা কাজ করার জন্য একটা মানসিক চাপ প্রয়োগ করে, মানসিক চাপ প্রয়োগ করে আপনার কাছ থেকে কাজ বুঝে নিতে চাই। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল হ্যাজার্ড, যেটা আপনার কি করবে, স্বাভাবিক কাজের যে ফ্লো সেটা নষ্ট করে ফেলে। অনেক সময় দেখা যাচ্ছে ভয় নিয়ে কাজ করে বা একটা মানসিক চাপ নিয়ে কাজ করে। তাহলে এই যে 6টা হ্যাজার্ড, এই 6টা হ্যাজার্ড আমরা বুঝতে পারলাম কিনা? আমরা কি আসি লাইনে? জি স্যার। আচ্ছা, তাহলে আইডেন্টিফাই হ্যাজার্ড, তাহলে হ্যাজার্ড কত ধরনের সেটা আমরা একটু জেনে নিলাম। হ্যাজার্ড আইডেন্টিফাইয়ের জন্য আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে? এই যে সোর্সেস ফর হ্যাজার্ড আইডেন্টিফিকেশন ক্যান বি, অর্থাৎ হ্যাজার্ডের যে উৎস, হ্যাজার্ড আছে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে, পাস্ট ইনসিডেন্টস অ্যান্ড অ্যাক্সিডেন্টস, পূর্বে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা সেটা আমাদের খোঁজখবর নিতে হবে। তারপরে ইনপুট বাই এমপ্লয়িজদের কাছ থেকে আমার শুনতে হবে যে তাদের কাজের পরিবেশ কেমন, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো রিস্ক তাদের কাছে মনে হচ্ছে কিনা, এই ধরনের তথ্যগুলা আমার এমপ্লয়ির কাছ থেকে শুনতে হবে। এমপ্লয়িরা ডাটা দিবে, তথ্য দিবে, এটা হচ্ছে ইনপুট বাই এমপ্লয়িজ। তারপরে আসছে এক্সামিনিং ওয়ার্কপ্লেস অর ওয়ার্ক এরিয়া, আমার যে কাজের পরিবেশ বা কাজের জায়গা সেটা কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে কোথাও কোনো ঝুঁকি আছে কিনা, রিস্ক আছে কিনা। তারপরে আসছে কি রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশনস ফর ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, আমার যে একটা মেশিন পরিচালনার জন্য যে ধরনের সেফটি ইনস্ট্রাকশন থাকে, বা অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে প্রথমে এটা করতে হবে, 2 নম্বরে এটা করতে হবে, 3 নম্বরে এটা করতে হবে, সেই ইনস্ট্রাকশনটা সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা আমাদেরকে কি করতে হবে,
রিভিউ করতে হবে, চেক করতে হবে, রিভাইজ করতে হবে। তারপরে কি আছে, এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, কোনো ধরনের মানে ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা কারোর আছে কিনা, বা এই ক্রিয়েটিভ চিন্তা ভাবনার মাধ্যমে কাজটা আরো সহজ করা যায় কিনা। কাজটা যদি, যে কোনো কাজ যদি সহজে করা যায় তাহলে সেখানে ঝুঁকি কমে আসে। তারপরে কি, অ্যাডভাইস ফ্রম লেজিসলেশন, স্ট্যান্ডার্ডস, চেকলিস্ট অর এক্সটার্নাল কনসালটেন্টস, অর্থাৎ যারা হচ্ছে সিকিউরিটি ইনচার্জ আছে, সেফটি ইনচার্জ আছে, আমাদের দেশে সাধারণত থাকে না, কিন্তু বাইরের প্রতিষ্ঠান বা বাইরের কোম্পানিগুলোতে কিন্তু সেফটি ইনচার্জ নামে একজন থাকে, যার কাজ হচ্ছে শুধু সেফটি নিয়ে কাজ করা। কোথাও কোনো অসুবিধা হলো কিনা, নিরাপত্তা ঝুঁকি হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো সে দেখভাল করবে এবং সমাধান করবে, এবং এটার প্রচুর ডিমান্ড। কারণ এই সেফটি ইনচার্জ, তার উপরেই কিন্তু এমপ্লয়ির সেফটি, তারপর হচ্ছে আমার ম্যাটেরিয়ালস বা প্রপার্টির সেফটি, আমার এনভায়রনমেন্ট সেফটি, সব কিছুই কিন্তু তাকে দেখভাল করতে হয়। এই জন্য এই সিকিউরিটি বা সেফটি ইনচার্জ, এই সেফটি ইনচার্জের প্রচুর ভ্যালু, প্রচুর ডিমান্ড। যদিও আমাদের দেশে এটা ওইভাবে এখনো ইমপ্লিমেন্ট হয়নি, যারা হ্যাঁ হ্যাঁ ফায়ার সেফটিটা আছে, রাইট। তো এই সেফটির উপরে কিন্তু স্পেশাল কি আছে, কোর্স আছে, বিএসসি ইঞ্জিনিয়ারিংও আছে, বিএসসি আছে এই সেফটি বিষয়টা নিয়ে, যেটা আমি যারা বাইরে কাজ করে তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো যারা লেজিসলেশন অর্থাৎ আইন কর্মকর্তা, যা সেফটির যে আইন ইস্যুগুলো আছে, আইনগুলা তারা হচ্ছে পরামর্শ, আইন বিশেষজ্ঞরা পরামর্শ দিতে পারে। তারপর আমার স্ট্যান্ডার্ড অর্থাৎ মানসম্মত, মানটা ঠিক আছে কিনা, আমার কোয়ালিটির যে সেফটির যে কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা চেক করা যেতে পারে। তারপর আমার চেকলিস্ট থাকে, যে কোথায় কোথায় ঝুঁকি হতে পারে সেইগুলা চেকলিস্ট, এটা চেকলিস্ট ধরে ধরে আমি চেক করতে পারি, সে চেকলিস্ট থাকতে পারে। অথবা এক্সটার্নাল কনসালটেন্ট, বাইরে থেকে যারা পরামর্শক আছে তাদের ডেকে এনে আমি দেখাতে পারি আমার ওয়ার্ক প্লেস, যে আমার ওয়ার্ক প্লেস এইটা, এখানে কি ধরনের ঝুঁকি থাকতে পারে। তো এই ব্যাপারগুলো যদি আমি ইয়ে করি, তাহলে আমার আইডেন্টিফাই সহজ হবে হ্যাজার্ড, যে কোথাও কোনো ঝুঁকি আছে কিনা। এখন ঝুঁকি যদি থাকে তাহলে ঝুঁকির মাত্রা কি করতে হবে, কমানোর চেষ্টা করতে হবে। এখন ঝুঁকির মাত্রা কমাতে গেলে আগে তো বুঝতে হবে ঝুঁকিটা কোন পর্যায়ে আছে। আমরা ঝুঁকির 3টা মাত্রা দেখেছি, কি কি দেখেছি? LMH, L তে লো, M তে মিডিয়াম, আর হাই। এই যে দেখেন এই ছবিতে একটা মানুষ কি করতেছে, একটা চিকন তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আর নিচে একজন একটা ফোম ধরে আছে, হ্যাঁ একটা বালিশের মতো জিনিস ধরে আছে, যেন সে পড়ে গেলে ব্যথা না পায়, তাই না? জি স্যার। তাহলে এইখান থেকে যদি সে এখন পড়ে যায়, তাহলে তার কি কি ধরনের ঝুঁকি আছে? লো, মিডিয়াম অথবা হাই, কোনটা আছে? বলেন বলেন কোনটা আছে বলেন। মনে করেন সেই দড়ির উপর থেকে পড়ে গেল, তারের উপর থেকে পড়ে গেল, তাহলে তার কেমন কেমন ধরনের ঝুঁকি আছে? লো, মিডিয়াম নাকি হাই? হাই। হাই। আর কেউ বলেন? স্যার মিডিয়াম। মিডিয়াম। স্যার এখন ওই লোকটার হাত যদি ঠিক থাকে তাহলে মিডিয়াম, আর হাত যদি ছেড়ে থাকে তাহলে তো হাই। আচ্ছা মিডিয়াম কেন? সে কি এটার পরে পড়লে আহত হয়ে যাবে? না স্যার, আহত হবে না, ব্যথা পেতে পারে একটু। ব্যথা পাওয়া মানে তো আহত হওয়া। আচ্ছা, আর যে হাই বললেন, কেন হাই? স্যার অনেক উঁচু থেকে যদি পড়ে যায় তাহলে তো
ডেট হয়ে যাবে। ডেট যাতে না হয় সেই জন্য তো আমি নিচে নরম ফোম দিয়ে রাখছি। তাহলে মিডিয়াম। মিডিয়াম। আচ্ছা, ফোমের পরে পড়লে সে কি আঘাতপ্রাপ্ত হবে, আহত হবে? স্যার যদি উচ্চতা বেশি থাকে তাহলে স্যার ফোমের পরে পড়লে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। স্যার ফোমের হচ্ছে লোই হবে স্যার। লো হবে। আচ্ছা, কেন লো হবে? যে লোর কথা বললেন, কেন হবে? স্যার নিচে যেহেতু যথাযথ সেফটি আছে স্যার, সেফটির জন্যই তো ওই সাহসটা পাইছে ওখানে ওঠার। এটা লোর পক্ষে আমি লো হতে পারে, কারণ দেখা যাচ্ছে সে যদি উপর থেকে পড়ে যায়, যেহেতু নিচে নরম জিনিস আছে, তাহলে সে আঘাত পাওয়ার সম্ভাবনা নাই, আবার মৃত্যু ঝুঁকিও নাই, কিন্তু তার নার্ভাসনেস কাজ করবে, তাই না? একটা অস্বস্তি বোধ করবে সে, সেই দিক থেকে এটা লো হতে পারে। তাহলে যে কোনো ঝুঁকির আমার মাত্রাটা কেমন সেটা আমার নিরূপণ করতে হবে আগে, ঠিক আছে? সেই মাত্রাটার জন্য আমার কি ধরনের কি হতে পারে? এই যে এখানে যে বিষয়গুলোর কথা বলা আছে, the following aspects may be helpful to determine the likelihood of risk. লাইকলিহুড অর্থ কি বোঝাচ্ছে এখানে? সাধারণ রিস্ক, সম্ভাব্য রিস্ক, ঝুঁকির সম্ভাবনা বা সম্ভাব্য। তাহলে আমার যে ঝুঁকির সম্ভাবনা বা সম্ভাব্য যে ঝুঁকি, সেটা যদি আমি কি করতে চাই, নিরূপণ করতে চাই, ডিটারমাইন করতে চাই বা নির্দিষ্ট করতে চাই, তাহলে আমার নিচের ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে কি বলা আছে? আদার রিস্কস দ্যাট অ্যাড টু দ্য ইনক্রিজ অফ লাইকলিহুড, যে অন্য কোনো রিস্ক আছে কিনা যেটা আমার এই সম্ভাব্য ঝুঁকিকে কি করতে পারে, বাড়াতে পারে। যেমন এই যে মানুষটা উপর দিয়ে হাঁটতেছে, এখন সে ভালো এক্সপার্ট, ওকে ফাইন। এখন দেখা যাচ্ছে হঠাৎ করে একটা পাখি তার সামনে উড়ে চলে আসলো, তখন কি সে ব্যালেন্স ধরে রাখতে পারবে? পারবে না। না স্যার। তাহলে সব কিছু ঠিক আছে, হঠাৎ করে একটা পাখি তার সামনে উড়ে চলে আসলো, সে কিন্তু আর ব্যালেন্স ঠিক রাখতে পারবে না। তাহলে এখানে সব ঠিক থাকা সত্ত্বেও আমার কিন্তু বাইরের থেকে অন্য একটা জিনিস এসে আমার ঝুঁকি ছিল না, কোনো ঝুঁকি ছিল না, কিন্তু ঝুঁকি তৈরি করে দিল। সেটা এখানে বলতেছে যে আদার রিস্কস দ্যাট অ্যাড, যেটা যোগ করতে পারে টু দ্য ইনক্রিজ অফ লাইকলিহুড, যে বাইরের একটা ঝুঁকি যেটা আমার ঝুঁকির সম্ভাব্যতা কি করতে পারে, বৃদ্ধি করতে পারে, এরকম কোনো বিষয় আছে কিনা। তারপরে আসছে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স, অর্থাৎ সে যে এখান থেকে পড়ে যেতে পারে, এই পড়ে যাওয়ার সম্ভাব্য কেমন, ফ্রিকোয়েন্সিটা কেমন, এটা কি অনেক হাই ফ্রিকোয়েন্সি নাকি লো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সে যে এখান থেকে পড়ে যাবে এটার কতটুকু সম্ভাবনা আছে সেটা আমার নিরূপণ করতে হবে। ডিউরেশন অফ রিস্ক অকারেন্স, সে যে যদি এখান থেকে পড়ে যায়, সে উপর থেকে পড়তে তার কি 1 সেকেন্ড লাগবে না 10 সেকেন্ড লাগবে, অর্থাৎ একটা বিপদ ঘটতে কত সময় লাগতে পারে সেটা আমার কি করতে হবে, সেটা নিরূপণ করতে হবে। বোঝা গেছে? যেমন দেখা যাচ্ছে যদি কোথাও আগুন লাগে, তাই না, আগুনটা কিন্তু প্রথমে ডিস্ট্রাকটিভ থাকে না, একটা সহনীয় পর্যায়ে থাকে, কিন্তু আগুনের চারপাশে যদি আমার আগুন বৃদ্ধি করতে পারে এরকম উপাদান থাকে, দেখাচ্ছে কেমিক্যাল থাকে বা প্লাস্টিক থাকে বা কাপড় থাকে, তাই না, যেগুলো আমার কি করে আগুনকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। তাহলে দেখা যাচ্ছে আমার আগুন লাগলো, কিন্তু এই আগুনের
তা আমার এখনো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা হয়নি, কিন্তু বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কত সময়ের মধ্যে হতে পারে, ডিউরেশনটা কত, এটা আমার নিরূপণ করতে হবে। তারপর নাম্বার অফ পিপুল বিইং এক্সপোজড, এই যদি দুর্ঘটনা ঘটে যায় কি পরিমাণ মানুষ এটার শিকার হতে পারে, কি পরিমাণ মানুষ এটার শিকার হতে পারে। তারপর লাইকলি ডাজ অফ এক্সপোজ, এটা কিভাবে কি হতে পারে, এক্সপোজ হতে পারে, যেটা দেখাচ্ছে এখানে একটা ঝুঁকি আছে, এখন এই ঝুঁকিটা কিভাবে আরো বেড়ে যেতে পারে সেটা আমি চিন্তা করতে পারি। তারপরে আসছে রিকোয়ার্ড এক্সপোজ লেভেল, সম্ভাব্য এক্সপোজের যে লেভেল আছে, অর্থাৎ ঝুঁকি বৃদ্ধি পাওয়ার যে লেভেলগুলো আছে সেগুলো আমাকে চিন্তা করতে হবে, ঝুঁকি বৃদ্ধি পাওয়ার লেভেল, যে কোন লেভেলে গেলে আমার ঝুঁকিটা আরো বেড়ে যাবে। তো এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একেবারে হুবহু মুখস্থ করার দরকার নেই, জাস্ট মূল যে বক্তব্য যে সেটা আপনি একটু মাথায় রাখলে উত্তর দিতে পারবেন, যে একটা ঝুঁকির মাত্রা নিরূপণ করার জন্য কি কি বিষয় চিন্তা করা যেতে পারে, আমার ঝুঁকি ঘটার সম্ভাবনা কত, বাইরের কোনো বিষয় এই ঝুঁকিটা বৃদ্ধি করতেছে কিনা, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা সেই দুর্ঘটনা ঘটতে বা তার ব্যাপকতা বৃদ্ধি পেতে কি সময় লাগতে পারে, কত সময়ের মধ্যে সেটা ডিস্ট্রাকটিভ হতে পারে সেটা খেয়াল রাখা যেতে পারে। তারপরে যদি দুর্ঘটনা ঘটে কত মানুষ সেখানে আহত হবে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা যেতে পারে। এরপরে আসছে টেকিং অ্যাকশন টু মিটিগেট, টেকিং অ্যাকশন টু মিটিগেট অর্থাৎ আমার যে ঝুঁকি হ্রাস করার জন্য আমি কি কি কাজ করতে পারি বা কি কাজ করা যেতে পারে। এখানে কি আসছে, অ্যাকশনস দ্যাট রিমুভ দ্য হ্যাজার্ড অ্যান্ড এলিমিনেট দ্য রিস্ক, কি কাজ করতে হবে যেটি রিমুভ করবে আমার হ্যাজার্ড। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার হ্যাজার্ড রিমুভ করা, এক নাম্বার, যে আমার যদি ঝুঁকি কমাতে হয় সবথেকে ভালো উপায় হচ্ছে কোনো হ্যাজার্ড না রাখা, সেটা সলভ করা, এলিমিনেট করা, বাদ দেওয়া। 2 নম্বরে আসছে রিপ্লেস দ্য হ্যাজার্ড, বাই এ লেস ডেঞ্জারাস ওয়ান, দেখা যাচ্ছে ঝুঁকিটা আমি সেখান থেকে ঝুঁকি বাদ দিতে পারছি না, কিন্তু ঝুঁকিটা এমন পর্যায়ে নিয়ে চলে আসবো যে কমে আসবে, যদি ক্ষতি হয় কম হবে, অল্প হবে। যেমন দেখা যাচ্ছে আপনি আগুনের পাশে কাজ করতেছেন, এখন আগুনের পাশে কাজ করা মানেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বা হাতে তাপ লাগার সম্ভাবনা আছে, তাহলে সব থেকে ভালো হয় যদি আগুনের পাশে কাজ না করা হয়, এটা হচ্ছে সব থেকে ভালো, কোনো ঝুঁকি নেই। কিন্তু যেহেতু আগুনের পাশে কাজ করতেই হবে তাইলে হাতে গ্লাভস ব্যবহার করতে হবে, যে যদি আমার তাপ লাগে তাপটা যেন পরিমাণে কম লাগে, ক্ষতি কম হয়। তারপর 3 নম্বরে কি আসছে, মডিফাই দ্য প্রোডাক্ট অর প্রসেস ডিজাইন, তাহলে ঝুঁকি কমানোর জন্য কি করতে পারি, আমি আমার প্রোডাক্টটা মডিফাই করতে পারি, বা কাজের যে প্রসেস, কাজের যে ডিজাইন, কর্মপরিকল্পনায় আমি বা কাজের যে স্টেপগুলো আছে সেখানে পরিবর্তন আনতে পারি। তারপর আইসোলেট দ্য হ্যাজার্ড, আমি হ্যাজার্ডগুলো কি করতে পারি, আলাদা করে ফেলতে পারি, বা যে অংশে আমার ঝুঁকি আছে সেই অংশগুলো আমি আলাদা
রাখতে পারি। তারপর কি আসছে, ইউজ ইঞ্জিনিয়ারিং সলিউশন, আমি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেটা সমাধান করতে পারি। ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে সেটা করতে পারি। প্রোটেক্ট থ্রো পার্সোনাল ইকুইপমেন্ট, অর্থাৎ এই যে পিপি এর মাধ্যমে কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি। এটা হচ্ছে মিটিগেট অ্যাকশন, এগুলা করতে পারি। তারপর মনিটরিং দ্য ইফেক্টিভনেস, আমি যে এতক্ষণ যে পদক্ষেপগুলো নিলাম, এই যে মিটিগেটের জন্য যে অ্যাকশনগুলো নিলাম, সেটা কি করতে হবে, আবার আমাকে মনিটরিং করতে হবে, সেটার ইফেক্টিভনেস, কার্যকারিতা, যে আসলে সেটা কাজ করতেছে কিনা সেটা আবার তদারকি করতে হবে। তদারকি করার জন্য কি করা যেতে পারে, রেকর্ড রাখতে হবে, আবার রেকর্ড রাখতে হবে। এরপরে আসছে কন্ট্রোল রিস্ক, এটা ইম্পর্টেন্ট। কন্ট্রোল রিস্ক, রিস্ক কিভাবে কন্ট্রোল করবেন, যেমন এই যে এখানে বলা আছে হায়ারার্কি অফ কন্ট্রোলস অর দ্য সেফটি ডিসিশন হায়ারার্কি। রিস্ক কন্ট্রোলের যে হায়ারার্কি আছে, এটা হচ্ছে সেই হায়ারার্কি। হায়ারার্কিটা কিভাবে, প্রথম যেটা সেটা হচ্ছে এলিমিনেশন। আমি কি করব, দেখুন উপরে কিন্তু এগুলো আমি আলোচনা করে আসছি, মোটামুটি সেটার সাথে মিল আছে। রিস্ক কন্ট্রোল, আগে এটা কি দেখলাম, মিটিগেট অ্যাকশন, টেকিং অ্যাকশন, মিটিগেট রিস্ক, অর্থাৎ রিস্কটা আমি কিভাবে কমিয়ে আনতে পারি। আর এখানে আসছে রিস্ক কন্ট্রোল। রিস্ক কন্ট্রোলের যে হায়ারার্কি, এক নম্বর হচ্ছে এলিমিনেশন, যেখানে রিস্ক আছে সেই কাজ বাদ বা সেই জিনিস বাদ। যদি বাদ দিতে না পারি, যাচ্ছে বাদ দেওয়া যাচ্ছে না, তখন কি করতে হবে, সাবস্টিটিউশন, সেটার পরিবর্তে অন্য আর একটা জিনিস দিয়ে কাজ করতে হবে। যেমন কি বলা যেতে পারে, এখানে উদাহরণটা, যেমন দেখা যাচ্ছে অনেক সময় অনেক ইন্ডাস্ট্রিতে কি হয়, দেখা যাচ্ছে লোহার জিনিস কি করতে হয়, আপনার গলাতে হয়। নতুন একটা জিনিস বানানোর সময় দেখা যাচ্ছে অনেক সময় যে বালি গলিয়ে কাঁচের জিনিস বানাই, বা দেখা যাচ্ছে পুরাতন যে লোহাগুলা আছে, লোহা গলিয়ে সেটার নতুন একটা শেপ দেয়। এখন যেহেতু সেটা আমি বাদ দিতে পারছি না, তাহলে কি করব, সাবস্টিটিউট করব, সাবস্টিটিউশন করব। আগে যেটা আমি আগুন দিয়ে গলাতাম, সরাসরি ফায়ার দিয়ে, সেটা আমি এখন ইলেকট্রিক হিট দিয়ে গলানো যেতে পারে, যদি সম্ভব হয়, তাই না? যে আমি বিকল্প একটা পদ্ধতি বের করলাম, সাবস্টিটিউশন করলাম। এখন সেটাতেও যদি না হয়, তাহলে আমার কি করতে হবে, আইসোলেশন করতে হবে, যে যেখানে আমার অধিক আগুনের ব্যবহার, সেই অংশ বা সেই চেম্বার বা সেই ওয়ার্ক প্লেসটা আমি আলাদা রাখবো, অন্য জায়গায় রাখবো, অন্য সব কিছুর সাথে পাশাপাশি রাখবো না, আইসোলেট করব। আইসোলেশন আমাদের কি হয়েছিল যখন করোনা হয়েছিল, করোনা আক্রান্ত ব্যক্তিকে কি করছিল, আইসোলেশনে রাখছিল না, আলাদা করে সেপারেট করে রাখছিল। তাহলে যেই কাজে আমার ঝুঁকি আছে, সেই ঝুঁকির অংশটুকু আমি কি করব, আইসোলেশন করে রাখবো, আলাদা করে রাখবো অন্যদের থেকে, অন্য অংশের সাথে, অন্য চেম্বারের সাথে। বোঝা গেছে? আচ্ছা, যদি আইসোলেশনও করতে না পারি, তখন আমি কি করব, ইঞ্জিনিয়ারিং করব। ইঞ্জিনিয়ারিং করে সেটা আমি কি করব, ঝুঁকির মাত্রা কমানোর চেষ্টা করব, ঝুঁকির মাত্রা কমানোর চেষ্টা করব। এখন দেখাচ্ছে ইঞ্জিনিয়ারিং করে আমি সমাধান করতে পারতেছি না, তখন আমি কি করব, আমার অ্যাডমিনকে জানাবো যে এখানে কিন্তু মারাত্মক রকমের ঝুঁকি আছে। এখন অ্যাডমিনও আসলে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, অ্যাডমিনও কোনো পদক্ষেপ নিতে পারছে না, কাজটা কন্টিনিউ রাখতে হবে। তখনও যদি কাজটা কন্টিনিউ রাখতে হয়, আমি হচ্ছে পিপিই করে কাজটা চালিয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার রিস্ক কন্ট্রোলের হায়ারার্কি। এটা কিন্তু এই যে টপ টু বটম, অর্থাৎ উপর থেকে নিচ,
আবার নিচ থেকে উপর দুইভাবে দেয়। কোশ্চেন এইভাবে এখান থেকে হয়, ডিসক্রাইব হায়ারআর্কি অফ রিস্ক কন্ট্রোল টপ টু বটম। আবার এমন হতে পারে, ডিসক্রাইব হায়ারআর্কি অফ রিস্ক কন্ট্রোল বটম টু টপ, অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপর লিখতে বলে। এটা মুখস্থ রাখতে হবে এই অংশটা। এই যে এখানে যে বিষয়টা আলোচনা করলাম নিচে, সেটার এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে যে এলিমিনেশন বলতে কি বোঝায়, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পিপিই, এখানে ব্যাপারগুলো আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে। আমি সেটা বলে দিয়েছি এক্সাম্পলের মাধ্যমে, যার কারণে আমি ওখানে এখন বলছি না, আপনারা একটু পড়ে নেবেন। এরপরে আসছে, আমি এতক্ষণ ধরে কি করলাম, আমার রিস্কগুলো আইডেন্টিফাই করলাম, কিভাবে রিস্কের ঝুঁকি নিরূপণ করব, ঝুঁকি থেকে কিভাবে আমি করব, কন্ট্রোল করব, ঝুঁকি কন্ট্রোল করব, সেগুলো আমি জানলাম। এখন জানবো হচ্ছে সেফটি রুলস। আমার সেফটির কি কি বিষয় আছে, কি কি রুলস আছে বা ভূমিকা আছে। সেফটি রোলের ভিতরে আসতেছে এমপ্লয়ার্স রোল, অর্থাৎ নিয়োগকারী, মালিক পক্ষ, ম্যানেজমেন্টের কি ভূমিকা আছে। ঝুঁকির ক্ষেত্রে ম্যানেজমেন্টের কি ভূমিকা আছে, কি কি? এস্টাবলিশ এ হেলথ অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড প্রোগ্রাম। তাকে কি করতে হবে, মানে এস্টাবলিশ করতে হবে, করতে হবে, বাস্তবায়ন করতে হবে হেলথ অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড প্রোগ্রাম, বিভিন্ন প্রকারের স্বাস্থ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যের যে নিরাপত্তা আছে সেটার একটা আইন প্রণয়ন করতে হবে বা একটা পলিসি থাকতে হবে। এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে, অনেক সময় সেফটি বিভিন্ন প্রোগ্রাম হয়। যেমন আমরা বিভিন্ন সময় দেখছি যে আমাদের যারা ফায়ার ফাইটার আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমে বা পাবলিক প্লেসে তারা বিভিন্ন ডেমো করে, যে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হবে বা বিল্ডিংয়ে আগুন লাগলে ছাদ থেকে কিভাবে নামাতে হবে। এরকম পলিসি এবং প্রোগ্রামের আয়োজন রাইট, এটা হচ্ছে মালিক পক্ষের কাজ। অনেক সময় অনেক ইন্ডাস্ট্রিতে তারা সেফটির ডেমো করে। তারপরে প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, কর্মীদের কি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রোভাইড দ্য ইনফরমেশন, ইনস্ট্রাকশন অ্যান্ড সুপারভিশন, কর্মীদের কি করতে হবে, তথ্য দিতে হবে যে এখানে ঝুঁকি আছে, এখানে ঝুঁকি নাই, বা এখানে ঝুঁকি থাকলেও ঝুঁকি কতটুকু, এই তথ্য তাদেরকে দিতে হবে। তাদেরকে অন্ধকারে রেখে কাজ করানো যাবে না। ইনস্ট্রাকশন দিতে হবে যে কিভাবে কাজ করলে ঝুঁকি কম থাকবে বা ঝুঁকির সম্ভাবনা থাকবে না। এবং তাদেরকে কি করতে হবে, তাদের সুপারভিশন, তাদেরকে কি করতে হবে, গাইড করতে হবে যে ইউ নিড টু ডু ইউর জব সেফলি, নিরাপদভাবে তোমাকে কাজ করতে হবে। এই গাইড বা এই মোটিভেশন বা এই ইনস্ট্রাকশন তাদেরকে দিতে হবে, তারা যেন ঝুঁকি নিয়ে কাজ না করে। এটা হচ্ছে মালিক পক্ষের কাজ। তারপরে কি আসছে, মেক শিওর ইউ হ্যাভ নেসেসারি সেফটি ইকুইপমেন্ট, মালিক পক্ষকে নিশ্চিত করতে হবে যে যথেষ্ট পরিমাণ পিপিই আছে, সেফটি ইকুইপমেন্ট আছে। তারপরে কি আসছে, প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ডস ইন দ্য ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেসে যে হ্যাজার্ড আছে, হ্যাজার্ড সম্পর্কে তথ্য জানাতে হবে যে এই কাজে কিন্তু এই ধরনের ঝুঁকি আছে, এই ঝুঁকির জন্য আমি আপনাকে এই ধরনের সেফটি ইকুইপমেন্ট দিব কাজের ক্ষেত্রে, এটা তাদেরকে আগে থেকে জানাতে হবে। তারপরে কি আছে, আন্ডার দ্য ল your employee must also display important information where everyone can see it, অর্থাৎ আইনে কি বলা আছে, your employer
আপনার যে নিয়োগকারী মালিক সে কি করবে, মাস্ট অলসো ডিসপ্লে ইম্পর্টেন্ট ইনফরমেশন হোয়ার এভরিওয়ান ক্যান সি ইট, এমন জায়গায় ইনফরমেশনগুলো লিখবে বা রেখে দিবে যেন সবাই দেখতে পারে। কি ধরনের ইনফরমেশন? হেলথি অ্যান্ড সেফটি পলিসি, হেলথ অ্যান্ড সেফটি পলিসি, স্বাস্থ্য এবং নিরাপত্তার যে পলিসিগুলো আছে, নিয়ম কানুন আইন যেটা আছে বা রুলস রেগুলেশন যেটা আছে সেটা সে এক জায়গায় লিখে রাখবে যেন সবাই দেখতে পারে। তারপরে কি আছে, দি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাক্ট, ওয়াশের যে আইন আছে সেই আইনটা সে ডিসপ্লেতে থাকতে হবে, যে দুর্ঘটনা হলে কি করতে হবে, দুর্ঘটনা যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হবে বা আহত হবে বা নিহত হবে সে কি ধরনের সুবিধা পাবে, এই ব্যাপারগুলো আইন অনুযায়ী সবাইকে জানাতে হবে, ডিসপ্লেতে থাকতে হবে। তাহলে এটা গেল এখন কার কাজ? মালিক পক্ষের কাজ। এরপরে আসছে সুপারভাইজার্স রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনার যে ইমিডিয়েট বস থাকবে, সুপারভাইজার থাকবে, তার কিছু দায়িত্ব আছে। তাহলে আমরা এখানে মালিক পক্ষের দায়িত্ব দেখতে পেলাম, এখন দেখতেছি সুপারভাইজারের দায়িত্ব। কি বলছে? ইওর সুপারভাইজার ওয়ার্কস ক্লোজলি উইথ ইউ, সুপারভাইজার আপনার সাথে খুব ক্লোজলি কাজ করে, অন এ ডে টু ডে বেসিস, সারাদিন বা প্রতিদিন খুব ক্লোজভাবে কাজ করে। এ গুড সুপারভাইজার শুড লুক আফটার ওয়ার্কার্স, একজন ভালো সুপারভাইজারের বৈশিষ্ট্য তার কর্মীদেরকে সে কি করবে? দেখাশোনা করবে। কি করবে? ওয়ার্ক নিয়ার অর উইথ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারদের সাথে সেও কাজ করবে। বি অ্যাভেলেবল টু আনসার ওয়ার্কার্স কোশ্চেন, ওয়ার্কাররা যদি কোনো প্রশ্ন করে তাহলে সে সেই প্রশ্নের উত্তর দিবে। এটা কিন্তু একটা ভালো সুপারভাইজারের বৈশিষ্ট্য। তারপরে প্রোভাইড ফিডব্যাক, তাদেরকে একটা ফিডব্যাক দিবে, তাদের কাজ কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, যদি কোথাও খারাপ হয় সেই কাজটা কিভাবে করতে হবে এটা তারা দেখিয়ে দিবে। প্রোভাইড হ্যান্ডস অন ট্রেনিং, এই হ্যান্ডস অন ট্রেনিং এই শব্দটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। হ্যান্ডস অন ট্রেনিং মানে হাতে কলমে শেখা, হাতে কলমে যে প্রশিক্ষণটা হয় সেটাকে বলা হয় হ্যান্ডস অন ট্রেনিং। তাহলে ঝুঁকি থেকে যদি আমার নিরাপদ থাকতে হয় বা নিরাপদে রাখতে হয় আমার ওয়ার্কারকে, তাহলে তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে, হ্যান্ডস অন ট্রেনিং দিতে হবে, যে এইভাবে কাজ করলে ঝুঁকি নাই বা ঝুঁকি থাকবে না। তারপরে কি থাকতেছে? মনিটর দ্য জব টু মেক শিওর it is being done safely and with the right safety equipment, সেফটি ইকুইপমেন্ট আলাদা পয়েন্ট। তাহলে মনিটর দ্য জব, আমার কাজটা কি করতে হবে? মনিটরিং করতে হবে যতক্ষণ না এটা নিরাপদে করা যাচ্ছে, যতক্ষণ না এটা নিরাপদে করা হচ্ছে এটা মনিটর করতে হবে। তারপরে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতেছে কিনা সেটাও একজন সুপারভাইজারকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা হচ্ছে সুপারভাইজার্স রেসপন্সিবিলিটি, এই যেটা এতক্ষণ ধরে বললাম। এরপরে কি করতে হবে? আমার ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এই দেখেন এখানে এই ছবিতে দেখেন সবাইকে ইনফরমেশন দিচ্ছে, ট্রেনিং করাচ্ছে, একজন ট্রেনার তাদেরকে ট্রেনিং করাচ্ছে সেফটি পলিসি বা সেফটি ইস্যু নিয়ে। ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ট্রেনিং এ কি কি বিষয় ইনক্লুড করতে হবে? সে যে ট্রেনিং করবে কি কি বিষয় জানবে? সে কোম্পানি হেলথ অ্যান্ড সেফটি পলিসি জানবে। এটা কিন্তু কোথায় ছিল? আমার ওই যে সবাই দেখতে পারে, সবাই যেন দেখতে পারে এমন কিছু তথ্য আমার রাখতে হবে, সেই তথ্যের টপিকের মধ্যে ছিল।
তাই না? যে হেলথ অ্যান্ড সেফটি পলিসি সবাইকে জানাতে হবে। তাহলে এটাও আমার ট্রেনিংয়ে জানাতে হবে। তারপরে কোম্পানি সেফটি রুলস, কোম্পানির যে সেফটি রুলস আছে, সেফটি রুলস ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে জানাতে হবে। এমার্জেন্সি প্রসিডিউরস, এমার্জেন্সি প্রসিডিউর তাদেরকে জানাতে হবে। হাউ টু গেট ফার্স্ট এইড, সে কোথায় গেলে প্রাথমিক চিকিৎসা পাবে, এটা তাদেরকে জানাতে হবে। এমার্জেন্সি প্রসিডিউর কি, অর্থাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে কি করবে, এটা সে ট্রেনিংয়ে শিখবে। এবং ট্রেনিংয়ে আরও শিখবে যে কোথায় গেলে সে প্রাথমিক চিকিৎসাটা পাবে বা কিভাবে প্রাথমিক চিকিৎসা সে পাবে, এটা সে জানবে। এবং আরও যদি সুনির্দিষ্ট করা হয় ট্রেনিংয়ের টপিক, তাহলে কি হবে, এই টপিকগুলো নিয়ে আরও ট্রেনিং করানো যেতে পারে। যেমন হাউ টু ডু ইয়োর জব সেফলি, যে কিভাবে সে তার কাজটা নিরাপদে করতে পারে। কাজের ট্রেনিং, অর্থাৎ ওই যে আমরা অ্যাপ্রেন্টিসশিপস একটা ছবি দেখেছিলাম না, মনে আছে ছবিতে কি ছিল? জি স্যার। কি ছিল ছবিতে? একজন খাবার বানাচ্ছিল আর তার সাথে একটা হেল্পার ছিল। হ্যাঁ, একজন হচ্ছে রুটি চুলার মধ্যে ঢুকাচ্ছিল, তার পাশে একজন দাঁড়িয়ে ছিল। তাহলে এখানে আমরা তাকে শেখানো যেতে পারে ট্রেনিংয়ে যে কিভাবে নিরাপদে রুটি চুলার মধ্যে ঢুকাইতে হবে, এটা তার ট্রেনিংয়ে শেখানো যেতে পারে। তারপরে কি আসছে, হাউ টু ডিল উইথ হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালস, ঝুঁকিপূর্ণ উপাদান ম্যাটেরিয়ালস কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেটা ট্রেনিংয়ে শেখাতে হবে। হাউ টু ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, কিভাবে পিপিই পরতে হয়, কিভাবে পিপিই ব্যবহার করতে হয়, সেটা শেখাতে হবে। হাউ টু অপারেট মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, আমার যে মেশিনারি এবং ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিভাবে নিরাপদে ব্যবহার করতে হবে, এইগুলা আরও ট্রেনিংয়ে বিস্তারিত শেখানো যেতে পারে। এই টপিকগুলো হচ্ছে কমন, উপরের যে 4টে টপিক এগুলো কমন, আর যদি স্পেসিফিকভাবে ট্রেনিং করানো হয় তাহলে নিচের 4টে টপিক। তারপরে আসছে ইওর রোল। ইউটা হচ্ছে ওয়ার্কার, আমি নিজে, আমার কাজটা কি। এই ইউটা ওয়ার্কার হতে পারে, সুপারভাইজার হতে পারে, মালিক পক্ষ হতে পারে, সবাই হচ্ছে ইউ এর আওতায়, যে কেউ হতে পারে, সবাই কমন। তাহলে এখানে আমার নিজের কাজ কি হবে, অবে দ্য রুল, নিয়ম মেনে চলা। ইউজ মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, মেশিন এবং ইকুইপমেন্ট কি করা, নিরাপদে ব্যবহার করা। ওয়্যার রিকোয়ার্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই ব্যবহার করা। রিপোর্ট হ্যাজার্ড টু ইয়োর বস, আমার বসের কাছে যদি কোনো হ্যাজার্ড থাকে সেটা রিপোর্ট করা, জানানো যে এই কাজে এই ঝুঁকি আছে বা এই কাজটা অনিরাপদ, এটা বসকে জানাইতে হবে। সে বস যে কেউ হতে পারে, সুপারভাইজারও হতে পারে, ম্যানেজারও হতে পারে, ওনারও হতে পারে, মালিকও হতে পারে। ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, কাজ করতে হবে সাবধানতার সাথে এবং অসচেতনভাবে কি করা যাবে না, কাজটি করা যাবে না। এগুলো হচ্ছে নিজের রোল। দেখেন এখানে প্রত্যেকটা কাজ বা ভূমিকা একটা কিন্তু আর একটার সাথে কমন, একই উত্তর বা একই টপিক কিন্তু একাধিক জায়গায় আছে। এই জিনিসগুলো একটু বুঝে নিজের মতো করে মাথায় রাখলে উত্তর দিতে সহজ হবে। একেবারে প্রত্যেকটা পয়েন্ট যে মুখস্থ করতে হবে তা কিন্তু না, একটু চিন্তা করে পড়তে হবে, নিজের মতো করে বুঝে নিতে হবে। তাহলে এখানে আসলো ইয়োর রোলস, এখন আছে ইয়োর রাইট। 3টা রাইটস আছে ইম্পর্টেন্ট। অ্যাজ এ ওয়ার্কার
দি ল অলসো গিভ ইউ 3 ইম্পর্টেন্ট রাইটস। কর্মী হিসেবে আইন আপনাকে 3টা অধিকার দিচ্ছে। কি অধিকার? রাইট টু নো, জানার অধিকার। কি জানা? যে কোনো একটা কাজে ঝুঁকি আছে কি নাই, আর ঝুঁকি থাকলে কতটুকু ঝুঁকি আছে, এটা কি আমার মৃত্যু ঝুঁকি আছে না আহত হওয়ার ঝুঁকি আছে, সেটা অবশ্যই একজন কর্মীর রাইট আছে জানার। তারপরে আসছে দি রাইট টু প্র্যাকটিস, সেই কাজটি করবে কি করবে না এই অধিকার তার আছে, বা কাজটি কিভাবে করতে হবে, ঝুঁকিপূর্ণ কাজ তার প্র্যাকটিস করার অধিকার আছে। সে আস্তে আস্তে দেখা যাচ্ছে একদিনে পুরো কাজটা না করে সে প্রতিদিন অল্প অল্প করে করতেছে, তার সুপারভাইজারের কাছ থেকে অল্প অল্প করে শিখে নিচ্ছে, প্র্যাকটিস করতেছে, এটা তার অধিকার আছে। আর একটা অধিকার কি আছে? রাইট টু রিফিউজ, যদি সেটা মৃত্যু ঝুঁকি হয় সে কাজটা করতে অস্বীকৃতি জানাতে পারে, এই অধিকার তার আছে। এই 3টা অধিকার আছে, এই 3টা অধিকার গুরুত্বপূর্ণ। স্যার এত একসাথে করালে স্যার সবকিছু মাথায় রাখাটা একটা টাফ ব্যাপার স্যার। বুঝি নাই স্যার বলছি যে ক্লাস তো আসলে দীর্ঘক্ষণ হচ্ছে, সব একসাথে করালে স্যার আমরা নতুন তো একটু মাথার পথে যাবে স্যার। মাথার উপর দিয়ে যাবে, তাহলে কি বই পড়ানো বাদ দিই নাকি, যে গল্প করি গল্পের ভিতর দিয়ে শেখানোর চেষ্টা করি নাকি? স্যার এরকম হচ্ছে না, মানে একটু শর্ট শর্ট করে করালে মনে হয় ভালো হতো। রাইট, তাহলে এখানে যে টপিকগুলো নিয়ে কথা বললাম এইগুলোই হচ্ছে মূল পয়েন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারের মূল পয়েন্ট কিন্তু আমার আলোচনা করা শেষ, আর বাকি যেগুলো আছে সেগুলা বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে একটা জায়গায় আছে, এইটা দেখিয়ে শেষ করতেছি। সিপিএলএমটা অনেক বড় হলেও এখানে মূল পয়েন্ট হচ্ছে কম, এই যে এটা ইম্পর্টেন্ট। হ্যাজার্ড ম্যানেজমেন্ট, হ্যাজার্ড ম্যানেজমেন্ট না, হ্যাজার্ড কন্ট্রোল। হ্যাজার্ড কন্ট্রোলের জন্য এই 4টে কাজ করতে হয়। SAFE, সেফ, স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট। আমাকে প্রথমে কি করতে হবে? হ্যাজার্ড স্পট করতে হবে, যে হ্যাজার্ড আছে কিনা সেটাকে নিরূপণ করতে হবে। যদি হ্যাজার্ড থাকে, হ্যাজার্ড কোন ধরনের হ্যাজার্ড, হ্যাজার্ডের মাত্রা কতটুকু সেটা অ্যাসেস করতে হবে। মাত্রা নিরূপণের পরে আমার হ্যাজার্ডটা কি করতে হবে? ফিক্স করতে হবে, যেন কোনো হ্যাজার্ড না থাকে সেই চেষ্টা করতে হবে, বা হ্যাজার্ডের সমাধান করতে হবে। সমাধান করার পরে সেটা আমাকে আবার ইভালুয়েট করতে হবে, যে আসলে আমি যে কাজটা করলাম সেটার ফলাফল কি হচ্ছে, ফলাফলটা কার্যকরী হচ্ছে কিনা। এটাই হচ্ছে আমার টপিক। এবং এই যেগুলাতে কথা বললাম, কি কি বিষয়ে কথা বললাম তাহলে আমি একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমার হ্যাজার্ড কি সেটা আমরা জানলাম, আমার হ্যাজার্ড আইডেন্টিফাই করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেটা একটু জানলাম। হ্যাজার্ড আইডেন্টিফায়ার মধ্যে আমার কি কি ছিল, যে পূর্বে কোনো হ্যাজার্ড হয়েছে কিনা, তারপর আমার এমপ্লয়িরা কোনো হ্যাজার্ড ফিল করছে কিনা,
তারপর আমার মেশিন টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালসগুলো সব ঠিক আছে কিনা, মেশিন অপারেশনের জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন সঠিকভাবে দেওয়া আছে কিনা, এই ব্যাপারগুলো আমাকে খোঁজ খবর নিলে আমি বুঝতে পারবো যে আসলে এখানে কোনো ঝুঁকি আছে কিনা। আমি হ্যাজার্ডটাকে আইডেন্টিফাই করলাম, এবং হ্যাজার্ডটা যদি থাকে হ্যাজার্ডটা কোন ধরনের, কোন মাত্রার, এটা কি মিডিয়াম নাকি লো নাকি হাই, সেটা আমি জানলাম, বুঝলাম। বোঝার পরে আমি হ্যাজার্ড কি করলাম, কন্ট্রোল করলাম। হ্যাজার্ড কন্ট্রোল করার যে হায়ারার্কি দেখলাম আমরা, তাই না? হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল সেটা দেখলাম। তারপর হ্যাজার্ড কন্ট্রোলের জন্য কি দেখলাম, সেফ, এটা দেখলাম। তারপরে যদি আমার কোনো ঝুঁকি থাকে এটা আমাকে রিপোর্ট করতে হবে, আমি কার কাছে রিপোর্ট করব সেটা জানলাম। আচ্ছা, রিপোর্ট যখন আমি করলাম, রিপোর্ট করার পরে মালিক পক্ষের কি ভূমিকা আছে, সুপারভাইজারের কি ভূমিকা আছে, এবং আমার নিজের কি ভূমিকা আছে সেটা জানলাম। পাশাপাশি আমার কি রাইটস আছে সেটা আমি জানলাম। তারপরে যদি আমার হ্যাজার্ড হয়ে যায়, হ্যাজার্ড ঘটে যায়, তাহলে কি কি আমি ফলো করব সেটা আমরা জানলাম। তারপরে হ্যাজার্ড থেকে বেঁচে থাকার জন্য বা হ্যাজার্ড কন্ট্রোলের জন্য আমার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে সেটা জানলাম। তারপরে আমার কিছু তথ্য কি করতে হবে, আমার ডিসপ্লেতে রাখতে হবে যেন সবাই সহজে সেটা জানতে পারে, সেই ব্যবস্থা করতে হবে হ্যাজার্ড কন্ট্রোলের জন্য, সেটা জানলাম। তো সেখানে কোন ধরনের তথ্য শো করতে হবে, কোম্পানির রুলস, হ্যাঁ, কোম্পানির সেফটি রুলস সেখানে শো করতে হবে, এবং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির যে অ্যাক্ট আছে, আইন আছে, সেই আইনগুলা সেখানে শো করতে হবে। অর্থাৎ হ্যাজার্ড কি এটা জানলাম, হ্যাজার্ড কিভাবে আমরা সিলেক্ট করব বা নির্ধারণ করব সেটা জানলাম। যদি হ্যাজার্ড নির্ধারণ করা হয়ে যায়, হ্যাজার্ড কিভাবে কন্ট্রোল করব সেটা জানলাম। কন্ট্রোল করার জন্য আমার কি করতে হবে, যে রিপোর্টিংগুলো আছে, মালিকের কিছু ভূমিকা আছে, সুপারভাইজারের ভূমিকা আছে, আমার নিজের কিছু ভূমিকা আছে, সেগুলা জানলাম। এই হচ্ছে কাজ, এই হচ্ছে এই মডিউলের আলোচনা, এই সিপিএলএম এর আলোচনা। বোঝা গেছে? এখন এটা নিজে একটু স্টাডি করতে হবে, যদি কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে বা না বোঝার থাকে তাহলে সেটা জানাতে হবে। আর এই যে এটা মার্কিং করা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম। স্যার আমাদের 1 নম্বর সিবিএলএম এর 25 নম্বর পৃষ্ঠায় একটা সমস্যা আছে। 1 নম্বর সিবিএলএম এর 25 নম্বর পৃষ্ঠায়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি ওখানে। দেখি 1 নম্বর সিবিএলএম এর 25 নম্বর পৃষ্ঠায় কি আছে। হ্যাঁ, এখানে কি সমস্যা? 25 নম্বর পৃষ্ঠায় নিচে রয়েছে বুঝতে পারছেন, হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যে সিএস এবং কারিকুলামের মধ্যে পার্থক্য কি? জি স্যার। আচ্ছা, সিএসটা কি জিনিস একটু বলেন।